রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রাতে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবনের সামনের এলাকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের দাবিতে তার বাসভবন ঘেরাও করেছে ছাত্র জনতা। তাদের অভিযোগ, রাষ্ট্রপতি সহ প্রশাসনের একটা অংশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এমন অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। করতে না করতে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানাচ্ছে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। হাসিনা আমলে মনোনীত রাষ্ট্রপতি হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানান বিতর্ক হয়েছে। এমনকি 5 আগস্টের পর তাকে অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন নাহিদ হাসনাতরা। অবৈধভাবে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ভুয়া একটি কোম্পানির নাম দেখিয়ে এস আলমের সাথে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ভোট ডাকাতি করে এই ভোট ডাকাত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে বসিয়ে দিয়েছে। 1 নম্বর অপরাধী তিনি, ভোট ডাকাত রাষ্ট্রপতি। 24-এর গণ অভ্যুত্থানে যতগুলো খুন হয়েছে, শহীদ হয়েছে, সবগুলো রাষ্ট্রপতির নির্দেশে হয়েছে। আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অধ্যায় কিন্তু শেষ। বঙ্গভবন থেকে তাকে সরিয়ে দিয়ে রাজনৈতিক সমীকরণের প্রথম ধাক্কাটি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আসল প্রশ্ন হলো, খেলা কি এখানেই শেষ, নাকি এটি কেবল একটি বিশাল নাটকের প্রথম দৃশ্য মাত্র? টপ সিক্রেট খবর হলো, বঙ্গভবনের পতন কেবল শুরু। তারেক রহমানের পরবর্তী মূল টার্গেট এখন আর কেউ নন, বরং স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অবশেষে ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানাচ্ছেন তারেক রহমান। জামায়াতে ইসলামী এবং এনসিপির প্রবল চাপে চুপ্পুর বিদায়ের পর এবার পুরো দেশের নজর একটি মাত্র চেয়ারের দিকে। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী পূর্ণ রাষ্ট্রপতি? আপনারা শুনলে রীতিমতো চমকে যাবেন যে জামায়াত এবং এনসিপির সবুজ সংকেত নিয়ে তারেক রহমান এখন এমন একজনকে বঙ্গভবনে বসাতে যাচ্ছেন যার নাম শুনলে খোদ বিএনপির অনেক নেতারই চোখ কপালে উঠবে। হ্যাঁ দর্শক, তিনি ডক্টর মোহাম্মদ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন। চলুন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। বঙ্গভবনের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছিল, অল্প কিছুক্ষণের আগে এই অবস্থান কর্মসূচি থেকে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল আন্দোলনকারীরা, এবং এই সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিল তাদের সঙ্গে আন্দোলনকারীদের একটা উত্তপ্ত পরিস্থিতি এবং পাল্টা ব্যারিকেড ভেঙে তারা ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে। এখনো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এবং সবশেষ সেনা সদস্য যারা আছেন তারা আন্দোলনকারীদেরকে দমানোর চেষ্টা করেছেন। আমরা একটি সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পেয়েছি এবং এখন পর্যন্ত সেই উত্তেজনা রয়ে গেছে। আন্দোলনকারীরা বঙ্গভবনের সামনে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে আবারও বঙ্গভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করছে। তারা দুপুর থেকে এখানে অবস্থান কর্মসূচি করছে এবং 8:30 কিছুক্ষণ আগে তারা হঠাৎ করে ঘোষণা দিয়েছে যে তারা আর কোনো অপেক্ষা করবেন না, তারা আর কোনো বাধা বা নির্দেশনা শুনবেন না, মানবেন না, তারা বঙ্গভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। এবং সেই ঘোষণার পরই আমরা দেখলাম যে হঠাৎ করেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেছে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে এবং ব্যারিকেড ভেঙে তারা যখনই বঙ্গভবনের দিকে যাওয়ার চেষ্টা করেছে তখনই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে এবং তাদেরকে থামাতে গিয়ে তারা লাঠিচার্জ করতে আমরা দেখেছি এবং একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পেয়েছি। পদত্যাগ করতে না করতে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানাচ্ছে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। হাসিনা আমলে মনোনীত রাষ্ট্রপতি হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানান বিতর্ক হয়েছে। এমনকি 5 আগস্টের পর তাকে অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন নাহিদ হাসনাতরা। এই সরকার নির্বাচিত হওয়ার সময় উচিত ছিল এই ফ্যাসিস্টের দোষর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। তবে সব জল্পনা কল্পনা শেষে 24 জুলাই শুক্রবার পদত্যাগ করেন শাহাবুদ্দিন চুপ্পু। এবারে ফের প্রশ্ন উঠেছে, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর ভূমিকা নিয়ে। আর তার তদন্ত জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনও করা হয়েছে। 26 জুলাই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর রাষ্ট্র সংলাপ আন্দোলন এসডিআরপি এর কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ শামীম, কেন্দ্রীয় সংগঠক মহসিন এবং জুলাই আন্দোলনে আহত আলনুর মোহাম্মদ আয়াস এই আবেদন জমা দেন।
আবেদনকারী আলনুর মোহাম্মদ আয়াস পরে জানান, তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনায় ও সহায়তায় আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা, গুম এবং অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। কেননা তার নিকট স্মারকলিপি জমা দেওয়ার পর তিনি আন্দোলনকারীদের উপর নির্যাতন বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগে তিনি উল্লেখ করেন, ময়মনসিংহের নওয়াব রোড এলাকায় আন্দোলনের সময় তাকে তুলে নিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয় এবং চোখ মুখ বেঁধে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তীতে চিকিৎসার পর সুস্থ হলেও তৎকালীন সরকারের দমনপীড়নে রাষ্ট্রপতির ভূমিকা ছিল সন্দেহজনক। আবেদনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপরাধমূলক কর্মকাণ্ডে ইন্ধন, গুম ও নির্যাতনের পেছনের ভূমিকা সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। হাজার হাজার কোটি টাকার আমানত লুটপাটের নেপথ্যে আসলে কারা ছিল? 24টি ভুয়া ও বেনামি কোম্পানির আড়ালে নামমাত্র কাগজে ইসলামী ব্যাংকের 81% শেয়ার দখল করে প্রায় 80,000 কোটি টাকার পাহাড় সম ঋণ হাতিয়ে নিয়েছিল এস আলম গ্রুপ। এই 80,000 কোটি টাকা কেবল কোনো গাণিতিক সংখ্যা নয়, এটি দেশের হাজার হাজার সাধারণ খেটে খাওয়া মানুষের রক্ত ঘামে অর্জিত সারা জীবনের সঞ্চয়। এই বিপুল পরিমাণ অর্থ সুকৌশলে বিদেশে পাচার হয়ে যাওয়ার কারণেই আজ দেশের পুরো ব্যাংকিং খাত ধসে পড়ার উপক্রম হয়েছে এবং সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম মূল্যস্ফীতির অভিশাপ। আর এই মেগা দুর্নীতির অন্যতম প্রধান ঢাল হিসেবে জেএমসি বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়েছিলেন সদ্য ক্ষমতা ও পদ হারানো সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি ফাঁস করেছেন পিলে চমকানো এই চাঞ্চল্যকর তথ্য। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একের পর এক দুর্নীতির নথিপত্র সামনে এনে যখন আইনি পদক্ষেপ ও মামলার প্রস্তুতি চলছে, ঠিক তখনই উন্মোচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ধূর্ত ও সুবিধাবাদী এক রাজনৈতিক চরিত্রের আসল রূপ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে কিভাবে একজন ব্যক্তি দিনের পর দিন পুরো দেশ ও জাতিকে ধোঁকা দিয়ে গেলেন, তার শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 60-এর দশকে। পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে জেলা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি, এটাই ছিল তার আদি রাজনৈতিক পরিচয়। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করার পর তাকে করা হয় পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে তার রাজনীতির আসল খেলা শুরু হয় 80-এর দশকে। 75-এর পথ পরিবর্তন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর এরশাদ যখন ক্ষমতায় বসেন, তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। 70-এর দশকে দলীয় নেতাকর্মীরা যেভাবে পঙ্গপালের মতো প্রশাসন, পুলিশ ও জুডিশিয়াল সার্ভিস দখল করতে শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় 1983 সালের বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন যুবলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু। 2006 সালে বিচারক পদ থেকে অবসরে যাওয়ার পর 2011 সালে শেখ হাসিনা সরকার তাকে পুরস্কৃত করে দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে নিয়োগ দেয়। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসেই শেখ হাসিনাকে দুটি অমূল্য রাজনৈতিক ও আইনি সার্ভিস দিয়েছিলেন তিনি। প্রথমত, বিশ্ব ব্যাংক যখন বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে এবং আন্তর্জাতিক মহলে তীব্র চাপের সৃষ্টি হয়, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ মূল সন্দেহভাজনদের বাঁচাতে এবং বিশেষ করে শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে তিনি দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে সম্পূর্ণ সাজানো ও লোক দেখানো আইবাস তদন্ত চালিয়ে অভিযুক্তদের একে একে ক্লিন চিট বা নির্দেশ প্রমাণ করেন চুপ্পু। একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দুদকের যে ন্যূনতম সম্মান ও বিশ্বাসযোগ্যতাটুকু মানুষের কাছে ছিল, তার মেয়াদকালেই সেটি পুরোপুরি ধুলোয় মিশে যায়। দুদককে তিনি কার্যত ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন। এভাবেই শেখ হাসিনার অন্ধ দলদাস হিসেবে নিজের চরম অনুগত যোগ্যতার প্রমাণ রাখেন তিনি। দ্বিতীয় সার্ভিসটি তিনি দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাসিনা সরকারের সবচেয়ে সুবিধাজনক সময় তড়িঘড়ি করে চার্জশিট দাখিল করেন চুপ্পু, যার প্রত্যক্ষ ও পরোক্ষ পরিণতিতে বছরের পর বছর কারাবন্দী থাকতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দুদকের মেয়াদ শেষে 2016 সালের পর তার রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লোটার নতুন অধ্যায় শুরু হয় ব্যাংক লুটেরা হিসেবে পরিচিত এস আলম গ্রুপের হাত ধরে। এস আলম তাকে নিজেদের ইনার সার্কেলে যুক্ত করে নেয়। 2017 সালে জবরদখল করা ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরবর্তীতে 2022 সালে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপদেষ্টা পদে বসানো হয় তাকে। মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি আর উচ্চ সুযোগ সুবিধার বিনিময়ে তাকে একজন বিচারক ও রাষ্ট্রীয় কর্মচারী পরিণত হন এস আলমের বেতনভুক্ত কর্মচারীতে। তার এই রাজনৈতিক ও অর্থনৈতিক পাপ চক্রের 16 কলা পূর্ণ হয় 2023 সালের ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়। তখন কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে ভেসে ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। আমজনতার কাছে তিনি তুলনামূলক অপরিচিত হলেও শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি ও বিশ্বস্ত এক দলীয় ক্যাডার আর এস আলম সিন্ডিকেটের অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তৎকালীন গণমাধ্যমে যখন তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণার ব্রেকিং নিউজ চলছিল, ঠিক সেই মুহূর্তেও তিনি বলছেন একে গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের দ্বারা বেষ্টিত হয়ে নিজ চেম্বারে বসেছিলেন। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের ইতিহাসে অতীতে অনেক ভালো মন্দ, যোগ্য অযোগ্য মানুষের আনাগোনা ঘটেছে, কিন্তু চুপ্পুর মতো একজন নীতিহীন, আত্মবিকৃত এবং নিচু মানের ব্যক্তিত্ব দেশের সর্বোচ্চ পদে আর কখনোই বসেননি। ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়টি চরম কলঙ্কজনক অধ্যায় লেখা থাকবে, তার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্ট মেয়াদকাল নিঃসন্দেহে শীর্ষ অবস্থানে থাকবে। এমনকি 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক মহাজাগরণ এবং শেখ হাসিনার পলায়নের দিনও তিনি তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই দিন সন্ধ্যায় মাগরিবের পর বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে তিনি 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি বাধা হয়ে দাঁড়ান। চারদিকে যখন গণ অভ্যুত্থানের বিজয় উল্লাস, কোটি কোটি মানুষ যখন একটি নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক সেই ইতিহাস নির্ধারণী রুদ্ধদ্বার বৈঠকেও তিনি ফ্যাসিবাদী এজেন্ডা বাস্তবায়নের শেষ অপচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দিতে বিএনপির জোরালো চেষ্টা। দর্শক, নেপথ্যে সরাসরি এস আলম এবং সালাউদ্দিন।
এসালম সালাউদ্দিন একই কথা, যাহা সালাউদ্দিন তাহাই এসালম। দর্শক, যেই সময়ে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি একটা জনদাবিতে পরিণত হয়েছে, যেই সময়ে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম দুর্নীতির অভিযোগের সমস্ত ফাইলপত্র ওপেন হচ্ছে, দেশব্যাপী বিভিন্ন জায়গায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, সেই সময়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করতে এসালমের আরেক কেশিয়ার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উঠে পড়ে লেগেছেন। আমরা নিন্দা জানাই, কাজ হবে না। দর্শক, সালাউদ্দিন আহমেদকে ধরতে হবে, এটাই দাবি। তবে এখানে বিএনপির মধ্যে বেশ কয়েকটা গ্রুপ, আইনমন্ত্রী চাচ্ছেন যে না, শাহাবুদ্দিন চুপ্পুকে ধরাশয়ী করা হোক, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী চাচ্ছেন যে না, তাকে সেফ এক্সিট দেওয়া হোক। বিএনপির ভিতরে যারা এসালমের সুবিধাভোগী, তারা জোরালোভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। তবে যে কথাটা আমি আরেকবার বলেছি, আবারও বলি, শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপির এই বিষয়ে একটা চুক্তি হয়েছে যে আমি পদত্যাগ করি, আপনাদেরকে সার্ভিস দিয়ে আপনারা যা বলবেন সেটা বলবো, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা সবকিছু বলবো, কিন্তু আমার মেয়াদ শেষ হলে বা পদত্যাগ করলে আমাকে বিদেশ যেতে দিতে হবে। কারণ দেশে থাকলে তিনি ধরাশয়ী হবেনই, অথবা রাস্তাঘাটও মার খেতে পারেন, বলা যায় না। তার জীবন 4 দেয়ালের মধ্যে থাকবে। এমনকি যেহেতু তিনি অসুস্থ, মারা গেলে তার সুন্দর জানাজাও জুটবে না। তো এই জন্য তিনি দেশে থাকতে চান না, এটা বিএনপির সাথে কমিটমেন্ট। কিন্তু এই ধরনের কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্টের কোনো সাস্টেনেবিলিটি নেই। ক্ষমতায় আসলে ক্ষমতাসীনরা আগের কমিটমেন্টকে যেভাবে ব্যাখ্যা করবে ওইভাবেই হয়। যেহেতু বিএনপি ক্ষমতাসীন, পদত্যাগের ঘটনা ঘটে গেছে, এখন বিএনপি যা বলবে ওইটাই, এখানে ওই কমিটমেন্টের কোনো দাম নেই। বিএনপি চাইলে তাকে সেফ দিতে পারে, নাও দিতে পারে। এই জন্য সালাউদ্দিন আহমেদরা যতই চেষ্টা করেন না কেন, আইনমন্ত্রী যেহেতু পজিটিভ, তার বিচারের কথা বলছেন, গুরুত্বের সাথে তদন্ত করার কথা বলছেন, এটা আইন মন্ত্রণালয়ের অধীনে, এবং যারা সরাসরি এসালমের সুবিধাভোগী না, বিএনপিতে অনেকগুলো গ্রুপ আছে, লন্ডন গ্রুপ, এসালম গ্রুপ, এবং জেলখাটা দেশের তেগি গ্রুপ, আবার সালাউদ্দিন গ্রুপ, রিজভি গ্রুপ, ফখরুল গ্রুপ, অনেক গ্রুপ আছে, বকুল গ্রুপ, রাকিবুল ইসলাম বকুল গ্রুপ, ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপও এখন আছে, খালেদা জিয়া নাই কিন্তু আম্মা গ্রুপ এখন আছে, একটু বয়স্ক যারা সিনিয়র তাদের, মাহদিয়ামিনকে ঘিরে লন্ডন গ্রুপ, আর বাংলাদেশে যারা তেগি, যারা জেল খেটেছে, আন্দোলন করেছে, তাদের একটা গ্রুপ আছে। তো এই জন্য সবাই কিন্তু এসালামের সুবিধাভোগী গ্রুপ না। অতএব যারা তেগি গ্রুপ কিংবা অন্যান্য গ্রুপ, এরা কিন্তু চুপ্পুকে সেই ব্যক্তি দিতে চান না। সেই ব্যক্তি দিতে চান সরাসরি এসালামের সুবিধাভোগী এই সালাউদ্দিন আহমেদ। দেখেন কন্ট্রাডিকশনটা দেখেন বিএনপির মধ্যে। সরাসরি আইনমন্ত্রী বলেছেন যে অবশ্যই তার বিরুদ্ধে অভিযোগগুলো গুরুত্বের সাথে সরকার তদন্ত করছে, এবং আমরা জনগণের দাবির প্রেক্ষিতে আমরা বিচারের মুখোমুখি করবো যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়। এটা আইনমন্ত্রীর বক্তব্য। আর সেখানে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না, সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার কিছু নেই, তার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না, ফৌজদারি অভিযোগ দায়ের করার কোনো সুযোগ নেই। অথচ এটা সম্পূর্ণ অপব্যাখ্যা। সালাউদ্দিন আহমেদ কিভাবে তাকে বাঁচাতে চাইছে দেখেন। আর একটা কোরিলেশন দেখে, গোপন একটা সম্পর্ক দেখে। আইনমন্ত্রী অনেকেই বলছে, বিএনপির অনেকেই বলছে না তাকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু আমরা একটা খবর দেখলাম যেখানে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। এটা বাংলাদেশ ব্যাংকের সেই দাঁড়িওয়ালা মুখপাত্র বলেছেন। যদিও বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্রের কথায় বা তার কথার যে গুরুত্ব আছে সেটা আমরা মনে করি না, কারণ তিনি কিন্তু বলেছেন যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করবে না, অমুক তমুক, এটা রাজনৈতিক আন্দোলনের কাছে নথি স্বীকার করবে না। কিন্তু শেষ পর্যন্ত চেয়ারম্যান কেন একদম পুরো পর্ষদকে সরিয়ে দিয়েছে, পদত্যাগ করিয়েছে বা ঘাট ধরে বের করে দিয়েছে। অতএব বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র, যিনি সরাসরি এসালমের দালাল, কারণ বাংলাদেশ ব্যাংকটা হচ্ছে এটা এসালম নিয়ে নিয়েছে। কিভাবে? এসালম যেহেতু নির্বাচনে বিএনপি হেল্প করেছে, আবার বিএনপির একটা অংশ এসালমের দালাল, সেই সূত্র ধরে কিছু নিয়োগে তারা প্রভাব খাটিয়েছে, যেহেতু তাদের হিসাব নিকাশ ব্যাংকের সাথে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি সরাসরি এসালমের লোক। হু ডাজেন্ট নো, এটা প্রতিষ্ঠিত যে তিনি এসালমের লোক, ঋণ খেলাপি এবং এসালমের লোক। তো এসালমের লোক যেখানে গভর্নর, তার মুখপাত্র তো এসালমেরই হবে। এই এসালমের মুখপাত্র এসালমের গভর্নরের কথা বলছেন যে না, তার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে না, বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে না। কিন্তু আইনমন্ত্রী বলছেন যে না, সব অভিযোগ তদন্ত করবে গুরুত্বের সাথে। হিসাবটা দেখছেন, এসালম ভার্সাস বিএনপিতে নন এসালম কনফ্লিক্ট। আবার আইনমন্ত্রী বলছেন বিচার করা হবে, আবার সালাউদ্দিন আহমেদ বলছেন না, মামলা করার সুযোগ নেই, কোনো বিচার না। তাহলে কি দাঁড়ায়? এসালমের লোকজন একদম ফিক্সড চিহ্নিত এসালমের লোকজন তাকে বাঁচাতে চেষ্টা করছে, সেই ব্যক্তি দেওয়ার চেষ্টা করছে, আর যারা এসালমের সুবিধাভোগী না তারা বিচার চাচ্ছে। এই হচ্ছে হিসাব। আর এখন আইন স্পষ্ট, অবশ্যই রাষ্ট্রপতি পদত্যাগের পর বা তার মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগের বিচার করা যায়। এরশাদকে কি জেলে ঢুকায় নেই? এরশাদ কি সাবেক রাষ্ট্রপতি না? সালাউদ্দিন আহমেদের যে কথা আছে ফৌজদারি মামলা করা যায় না, এটা যে ভুয়া, তার প্রমাণ তো এটা। এরশাদ তো ফৌজদারি মামলায় জেল খেটেছে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। দর্শক, এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। তবে এই বিষয়ে আপাতত সরকার আমলে নেওয়ার মতো কোনো উপাদান দেখেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেখবেন না তো, তিনি তো এসালমের লোক, আর এসালমের একজন আরেকজনকে বাঁচানোর চেষ্টা তো করবেনই। এখানে এস্টাবলিশড খবর যে পদত্যাগ করবেন, আর এর আগের পদত্যাগের আগের দিন সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে না, এগুলো গুঞ্জন তো গুঞ্জনই।
আবার শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে, এটা এস্টাবলিশড, প্রমাণিত। আর এটা তো খুব সিম্পলি অনুমান করা যায়, যোগাযোগ করতেই পারেন। আর সালাউদ্দিন আহমেদ বলছে না, যোগাযোগের কোনো তথ্য নাই। যে লিস্টটা প্রমাণ দিচ্ছে আর সালাউদ্দিন আহমেদ বলছে তথ্য নাই। এর মানে তাকে যতভাবে বাঁচানো যায় সেই চেষ্টা এই এসালমের সালাউদ্দিন আহমেদ করছেন। দর্শক, সালাউদ্দিন আহমেদ বলেন এখন যারা তার মানে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের এটা অধিকার আছে। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী পক্ষ থেকে এনসিপি এবং অন্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে। আচ্ছা, এই শাহাবুদ্দিন চুপ্পু যে ভয়াবহ অপরাধী, এটা বুঝতে কি মানে বড় কিছু হওয়া লাগে বা অনেক তথ্য প্রমাণ লাগে? হাসিনা কেন তাকে রাষ্ট্রপতি বানালো? ইটস ভেরি সিম্পল টু রিয়ালাইজ, ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। আর সেখানে অভিযোগ থাকতে পারে, মানে এমন যে একদম দুধের ধোয়া, মনে হয় যেন বিএনপির লোকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, তখন বলছে না এরকম দু একটা অভিযোগ তো যে কারোর বিরুদ্ধে থাকতে পারে। এই যে হাসিনার পাশাটা, এটা ভুলে গেছেন। মানে এসালম প্রেমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এতটা গদগদ যে তার কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছেন, তিনি খেই হারিয়ে ফেলেছেন যে না, এসালমের লোককে রক্ষা করতে হবে। না, এই ক্ষেত্রে জামাত এনসিপি যদি আরেকটু সোচ্চার হয়, যেহেতু বিএনপির একটা অংশ এসালমের বিচার চাচ্ছে, এই এসালমের বিচার চাচ্ছে এবং এই এসালমের দালাল চুপ্পুর বিচার চাচ্ছে, আমার মনে হয় চুপ্পু সেফ এক্সিট পাবে না, বাঁচতে পারবে না। অবশেষে ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানাচ্ছেন তারেক রহমান। প্রিয় দর্শক, বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন, এই একটি প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে, ড্রয়িং রুমে আর চায়ের কাপে ঝড় তুলেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন একজনকে সেই চেয়ারে বসাতে হবে। আর ঠিক এই আলোচনার মধ্যেই একটি নাম বারবার ঘুরে ফিরে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম আর রাজনৈতিক মহলে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের প্রতিবেদনে আমরা পুরো বিষয়টি তুলে ধরব। কোথা থেকে এই আলোচনার শুরু, কেন ইউনূসকেই বেছে নিলেন তারেক রহমান, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ঘটনার শুরুটা বেশ নাটকীয়। অন্তর্বর্তীকালীন নির্দেশ যখন শেষের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে দায়িত্ব ছাড়ার পরপরই ডক্টর ইউনূস নাকি দেশ ছেড়ে চলে যাবেন। এই ধরনের গুজব অবশ্য নতুন নয়, অতীতেও তার বিদেশ সফর নিয়ে একাধিকবার এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, যা পরবর্তীতে গণমাধ্যমের ফ্যাক্ট চেকে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তবে এবারও তিনি স্পষ্ট জবাব দিয়েছেন। এক সাক্ষাৎকারে সাংবাদিক তাকে দেশ ছেড়ে যাওয়ার প্রশ্ন করলে তিনি বলেন, আমি এই দেশের সন্তান, এই দেশেই থাকবো। এই একই মনোভাবের প্রতিধ্বনি তার আগের একাধিক বক্তব্যেও পাওয়া যায়। অর্থাৎ প্রিয় দর্শক, দেশ ত্যাগের গুজবকে তিনি নিজেই বারবার নাকচ করে দিয়েছেন। সূত্রপাত এক আইনজীবীর মন্তব্য, এরপরই শুরু হয় নতুন আলোচনা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু বুহেনা রাজ্জাকি একটি বেসরকারি টিভি চ্যানেলে টক শোতে মন্তব্য করেন, ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, আর সেই প্রস্তাব এসেছে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। তবে এই জল্পনা কেন উড়িয়ে দেওয়া যাচ্ছে না তা বুঝতে হলে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক অতীতের দুটি বাস্তব ও যাচাইযোগ্য ঘটনার দিকে তাকাতে হবে। প্রথম উদাহরণ ডক্টর খলিলুর রহমানের। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি। সেই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ দলের একাধিক নেতা তাকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন, এমনকি তার বিদেশি নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর একই দিনে সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে বিকেলেই তিনি বিএনপির নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। বিশ্লেষকদের একাংশ মনে করেন এই সিদ্ধান্তের পেছনে ছিল লন্ডনে ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠক, যেখানে ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছিল বলে ধারণা করা হয়। অর্থাৎ যাকে একসময় বিদেশি দালাল বলা হয়েছিল, তিনি আজ দেশের পররাষ্ট্রনীতির প্রধান কারিগর। দ্বিতীয় উদাহরণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর। আন্তর্জাতিক ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে দায়িত্ব নেওয়া এই কর্মকর্তা শুরুর দিকে রাজনৈতিক অঙ্গনের একাংশের সমালোচনার মুখে পড়েছিলেন, তবে ধীরে ধীরে তার ডিজিটাল বিনিয়োগ পোর্টাল ও কর্মপদ্ধতি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বর্তমান বিএনপি সরকারের অধীনেও তিনি একই পদে বহাল আছেন। তার কাজকে সরকারের একটি ইতিবাচক দিক হিসেবেই তুলে ধরা হচ্ছে। এই দুটি ঘটনা প্রমাণ করে, প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে গতকালের সমালোচিত মুখ আজ গ্রহণযোগ্য হয়ে ওঠার নজির নতুন কিছু নয়। ঠিক এই প্রবণতার আলোকেই অনেকে ধারণা করছেন ইউনূসকে নিয়েও হয়তো একই ধরনের পট পরিবর্তন ঘটতে পারে। এর পেছনে যুক্তিগুলো কি? যারা এই সম্ভাবনার পক্ষে যুক্তি দেন তাদের বক্তব্য মূলত দুটি স্তরে বিভক্ত। প্রথমত, দলীয় ভারসাম্যের প্রশ্ন। বিএনপির অভ্যন্তরে কে বড় পদ পাবেন তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা ও মতপার্থক্য আছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তারপরে আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে আমাদের এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।